শিক্ষার্থী বন্ধুরা, আন্ধ্রপ্রদেশ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি যে বিষয়ে পাঠদান করব বিষয়টা হচ্ছে চারুপাঠ ষষ্ঠ শ্রেণী, অর্থাৎ তোমাদের বাংলা বই, বাংলা প্রথম পত্র তোলপাড় গল্প। তোমরা তোমাদের বাংলা বই অর্থাৎ সেই চারুপাঠ, যেটা বাংলা প্রথম পত্র হিসেবে তোমরা চেনো, বই, খাতা এবং কলম নিয়ে তোমরা প্রস্তুত থাকো। তোমরা আজকের পাঠের যে প্রয়োজনীয় অংশ, যেগুলো তোমাদের লিপিবদ্ধ করা দরকার, তোমরা সেগুলো অবশ্যই লিখে রাখবে। শুরু করছি আমার আজকের অনলাইন ক্লাস। সকলকে ক্লাসে স্বাগত। আজকে পাঠ পরিচিতি দেখতে পাচ্ছ যে অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র তোলপাড় গদ্য, যার প্রথম অংশ। এই পাঠটি আমরা দুটি ভাগে ভাগ করেছি। আজকে প্রথম অংশ তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে আমার পরিচয় আছে। আমি প্রধান শিক্ষক, আন্ধ্রপ্রদেশ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পিটন মিত্র প্রবীণ নামে পরিচিত। তো এখানে আমার পরিচিতি আছে, এই পরিচয় নতুন করে দেবার কিছু নেই। এখানে আমরা একটা ছবি দেখব, আমরা একটা ভিডিও দেখব। তোমরা একটু লক্ষ্য করে দেখো, খেয়াল করো। তোমার লক্ষ্য আছে, ট্যাঙ্ক আছে। এই ট্যাঙ্কের মাধ্যমে তোমাদের বিভিন্ন মানুষের নির্বিচারে পরিদর্শন করা হয়েছিল সেই সময় রাখা নারদীয় হত্যাকাণ্ড। এখানে যে 25শে মার্চে কাল রাত্রে যে নারদীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যাওয়ার 1971 সালের 25শে মার্চ কাল রাত্রি যেটাকে বলা হয়, সেই কাল রাত্রে গণহত্যার চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। নির্বিচারে দেখো কত মানুষকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে। আমাদের আজকের পাঠের বিষয় তোলপাড়। আগে বলেছি তোলপাড়, এবং প্রথম অংশ আমরা আজকে পাঠ করবো বা পাঠদান করবো। লিখেছেন এই তোলপাড় গল্পটি লিখেছেন শওকত ওসমান। গল্পটি লিখেছেন শওকত ওসমান। এখন আমরা এই গল্পটি পাঠ করে আমরা যা শিখতে পারব, দেখো, প্রথমত আমরা শওকত ওসমানের পরিচিতি উল্লেখ করতে পারব। এই গল্পের লেখক, তোলপাড় গল্পের লেখক শওকত ওসমান, এর পরিচিতি তোমরা উল্লেখ করতে পারব। নির্বাচিত অংশটুকু একদিন সকালে সাহস হয় না, শুদ্ধ উচ্চারণ করতে হবে। অর্থাৎ নির্বাচিত যে অংশটুকু আমরা পড়ব, এটুকু তোমরা শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে। এরপরে দেখো, নতুন শব্দগুলো প্রয়োগ করে অনুচ্ছেদ রচনা করতে পারবে। অর্থাৎ নতুন যে শব্দ আমরা পাবো, সেই শব্দগুলো প্রয়োগ করে তোমরা অনুচ্ছেদ রচনা করতে পারবে। এরপরে দেখো, 25শে মার্চ রাতে পাঞ্জাবের মিলিটারিরা যে তাণ্ডব চালিয়েছিল তার বর্ণনা তোমরা করতে পারবে। এরপরে দেখো, মুক্তিযুদ্ধের সময় যেসব মানুষ উদ্বাস্তু হয়েছিল তাদের দুঃখ দুর্দশার চিত্র তোমরা ব্যাখ্যা করতে পারবে। তোমরা ব্যাখ্যা করতে পারবে। এরপরে আসি, আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে শওকত ওসমানের। আমাদের এই তোলপাড় গল্পের লেখক শওকত ওসমান। তার জন্ম কত সালে আমরা বলতে পারি? জন্ম হচ্ছে 1957 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি। শিক্ষার্থী বন্ধুরা, আবার লক্ষ্য করো, শওকত ওসমানের জন্ম হচ্ছে 1957 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি 2 তারিখ। সালটা হচ্ছে 1957।
অর্থ, তার প্রকৃত নাম। অনেকেরই একাধিক নাম থাকে, কারো ছদ্মনাম, কারো প্রকৃত নাম। যেমন আমার পুরো নাম আছে, এখানে সর্বপ্রথমে আরও একটা নাম আছে, তার প্রকৃত নাম হচ্ছে কি দেখো, শেখ আজিজুর রহমান। তার প্রকৃত নাম হচ্ছে কি শেখ আজিজুর রহমান। তাহলে তার জন্ম পেলাম 1917 সালের 2রা জানুয়ারি। তার প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। তার প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। তিনি অনেক পুরস্কার পেয়েছেন। কি পুরস্কার পেয়েছেন দেখো, তিনি পুরস্কার পেয়েছেন আদমজী পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21শে পদক পেয়েছেন, নাসিরউদ্দিন স্বর্ণ পদক তিনি পেয়েছেন। বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। আমি আবারও বলছি, আদমজী পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21শে পদক পেয়েছেন এবং পেয়েছেন নাসিরউদ্দিন স্বর্ণ পদক। এরপরে দেখি তার পেশা। তার পেশা হচ্ছে সাংবাদিক, সাহিত্যের অধ্যাপক। তিনি ছিলেন কি সাহিত্যে অধ্যাপক ছিলেন। এরপরে দেখি তার মৃত্যু হয়েছে কত সালে দেখো, তার মৃত্যু হয়েছিল 1998 খ্রিস্টাব্দের 14ই মে। 1998 খ্রিস্টাব্দের 14ই মে। এখানে আমরা এই শওকত ওসমানের সংক্ষিপ্ত জীবনী আমরা পাচ্ছি। তিনি জন্মগ্রহণ করেন 1917 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি। তার প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। তিনি যে পুরস্কারগুলো পেয়েছেন, সেই পুরস্কার উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক পুরস্কার এবং নাসিরউদ্দিন স্বর্ণ পদক। তিনি ছিলেন, তার পেশা ছিল সাহিত্যের অধ্যাপক। তিনি অধ্যাপনা করতেন, পেশা হচ্ছে তার অধ্যাপনা। তিনি মারা যান 1998 খ্রিস্টাব্দের 14ই মে। 1998 খ্রিস্টাব্দের 14ই মে। তার ছোটদের জন্য যে বইগুলো লিখেছে, অর্থাৎ তোমাদের মতন শিক্ষার্থীদের জন্য যে বইগুলো লিখেছে দেখো, অটল সাহেবের বাংলো। আবারও বলছি, অটল সাহেবের বাংলো ছোটদের জন্য লেখা বই। মস্কুইটো ফোন, আরো একটা ছোটদের জন্য বই, মস্কুইটো ফোন। এরপরে দেখো দিগবাজি, দিগবাজি। এরপরে আছে তারা দুইজন, তারা দুইজন। এরপরে আছে খুদে স্পেশালিস্ট। আরো যে বইগুলো আছে ছোটদের জন্য, তোমাদের জন্য লেখা, পঞ্চসঙ্গী। আমি বইগুলোর নাম আবারও করছি, অটল সাহেবের বাংলো, দিগবাজি, মস্কুইটো ফোন, তারা দুইজন, খুদে স্পেশালিস্ট এবং পঞ্চসঙ্গী। এখন আমি এই গল্পটা পাঠ করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকল। জৈতুন বিবি হস্তকিয়ে যায়। রান্নাঘরে পাক করছিল সে। তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধায়, কিরে এত চিৎকার মানুষ কেন? মা, ঢাকা শহরে গুলি করে মানুষ মারছে। কে মারছে? পাঞ্জাবি মিলিটারি। দেখা যায় সাবু খুব উত্তেজিত, মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে যদি চাইলেও পারে না, কারণ শরীর থরথর করে কাঁপছে, হাতের মুঠি বারবার শক্ত হয়। মা, একজন দুজন না, হাজার হাজার মানুষ মারছে। কষ্টি হাজার হাজার? সব মানুষ শহর সাইডে তৈরি আসতেছে। ঢাকা শহর থেকে 50 মাইল দূরবর্তী গাবতলী গ্রাম। কিন্তু যাতায়াতের সুবিধা নেই, তাই সব সময়ই 2 দিন বাদে এসে পৌঁছায়, অর্থাৎ সব খবরই 2 দিন বাদে এসে পৌঁছায়। এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে। পরদিন পাওয়া গেছে সব খবর। যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে। শিক্ষার্থী, তোমরা সবাই বইটা খুলে আমার পড়াগুলো লক্ষ্য করো। তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 25শে মার্চের রাত্রে পাঞ্জাবে মিলিটারি ঝাঁপিয়ে পড়ে, জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। পরদিন সাবুর সঙ্গে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়ল। তাদের বাড়ির পাশ দিয়ে জেলা বোর্ডের সড়ক, সেই পথে মানুষ আসতে লাগলো। একজন দুজন নয়, হাজার হাজার। একদম পিলপিল পিঁপড়ের সারি গাবতলী গ্রাম তাদের গন্তব্য নয়, আরও দূরে যাবে তারা। কেউ কুমিল্লা, কেউ নোয়াখালী,
কেউ ময়মনসিংহ, একদম গাঢ় পাহাড়ের কাছাকাছি আরও নানা এলাকায়। দারুণ রোদ্দুর মাথার উপরে আর ভিড়, নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে, হাঁটার জন্য ক্লান্তি বাড়ে। সব মিলিয়ে জওয়ান মানুষেরাই খাবি খাচ্ছে, মেয়ে, শিশু এবং বেশি বয়সেদের তো কথাই নেই। ক্ষুধার কথা তুলায় যাক, পিয়াসে ছাতি ফেটে দু তিনজন রাস্তার ধারেই শেষ হয়ে গেল। জৈতুন মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর ভরে উঠে। সাবু চাঙ্গারি বোঝাই করে মুড়ি এনে ওদের খাইয়েছে। নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবেনি। মুড়ি শেষ হলে সে পানি জোগানোর কাজে এগিয়ে গেছে। এক পৌর নারীকে দেখে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। 50-এর বেশি বয়স, কিন্তু কি ফর্সা চেহারা, যেন কোনো লম্বা ধলাপড়ি। মুখ দেখে বোঝা যায় অনেক হেঁটেছেন, অথচ তার জীবনে হাঁটার অভ্যেস নেই। সাবুর কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি। মা, পানি খাবেন? দাও বাবা। পৌর নারী মুখ খুললেন। গ্লাস আবার ধুয়ে জ্বালা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাবু। খালি গা, পরনে হাফ প্যান্ট, তাও ময়লা। বড় লজ্জা লাগে সাবু। পৌর পানি খেয়ে তৃপ্ত, হাতে চামড়ার উপর নকশা আঁকা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছলেন। তারপর একটা 5 টাকার নোট সাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবা, তুমি কিছু কিনে খেও। এ কি? না না না, নাও বাবা, মাফ করবে। টাকা নিলে আমারে বা বাড়ি থেকে বাই করে দেব। আমারে বইয়ে দিচ্ছে, শহরে কত গণ্যমান্য মানুষ যাইব রাস্তা দিয়া, পয়সা দিলে নিবি না, খবরদার। সেই পৌর নারী একটু হাত ছেড়ে বললেন, তোমার মা কিচ্ছু বলবে না। আমার মারে আপনি চেনেন না। মা কয়, বিপদে পড়ে মানুষ বাড়ি আইলে কিচ্ছু লওয়া উচিত না। গরিব হইতাম বাড়ি, কিন্তু আমরা জানোয়ার না। শেষ কথাগুলো পর নিরুপায় সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন, বাবা, যদি কখনো ঢাকা শহরে যাও, আমাদের বাড়ি এসো। আপনাদের বাড়ি? লালমাটিয়া, ব্লক ডি। আমি মিসেস রহমান আবার রাস্তা ধরলেন। সাবু বুঝতে পারে এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর আদৌ আরাম নয়। বেচারা নিরুপায়, শরীর তো আর নিজে তৈরি করেননি। তিনি নিমিষে ভিড়ে মিশে গেলেন। ভিন্ন স্রোত। শহর থেকে সে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয়, সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে। সাবু ভাবে, তাহলে শহরে গরিব আছে যারা তাদের মতোই কোনো রকমের দিন কাটায়? তাদেরই মতো তাদের ঠিক মতো বিশ্রাম জুটে না, আহার জুটে না, কাপড় জুটে না। এই সময় সাবুর আরও মনে হয়, একবার শহরে দেখে এলে হতো। লোক তো শহর পর্যন্ত আছেই, এই জনস্রোত ধরে উজানে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে। কিন্তু তার সাহস হয়। আমরা এ পর্যন্ত আজকে পড়ব, এরপর পরবর্তী ক্লাসে আবার বাকি অংশগুলি দেখব। শিক্ষার্থী, এখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি আমরা, চিত্রগুলো হচ্ছে মূলত সেই 25শে মার্চের যে ভয়াবহ চিত্র, অর্থাৎ পাকিস্তানি বাহিনী যে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল সেই ছবিগুলো। এখন আমরা এই পাঠের ভিতরে দেখো কিছু কঠিন শব্দ পেয়েছিলাম। সেই শব্দগুলোর ভিতরে এই দেখো পাঞ্জাবি মিলিটারি মূলত পাকিস্তানি সৈন্যবাহিনীকে বোঝানো হয়েছে এখানে পাঞ্জাবি মিলিটারি বলতে। এই যে পাঞ্জাবি মিলিটারি আছে এখানে, পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক, যাকে আমরা মিলিটারি হিসেবে, পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের সৈনিককেই আমরা পাঞ্জাবি মিলিটারি হিসেবে চিনি। আর সহজতলায় আমরা পাকিস্তানি মিলিটারি বলেই বেশি চিনি। এরপরে দেখো 25শে মার্চ, যে একটা নির্দিষ্ট তারিখ। এই তারিখে বাঙালিদের উপর, অর্থাৎ নিরীহ বাঙালিদের উপরে পাকিস্তানের অত্যাচার বাহিনী নির্বিচারে সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছিল এবং সেই সময় অনেক মানুষ মারা গেছিল, যেটা ভয়াল কালো রাত্রি নামে পরিচিত। সেই কালো রাত্রির ছবি এখানে কিন্তু দেওয়া আছে। এরপরে আমরা দেখি যেটা 1971 সালে কত তারিখে ঘটছিল, 25শে মার্চ, যেটা মূলত কালো রাত্রি হিসেবে আমরা চিনি। এরপরে দেখো গারো পাহাড়ি অঞ্চল। আমাদের দেশেরও কিছু পাহাড়ি এলাকা আছে উত্তরের দিকে। ময়মনসিংহ অঞ্চলে অবস্থিত এই গারো পাহাড়টা মূলত কোথায় অবস্থিত দেখো, ময়মনসিংহ অঞ্চলে এই গারো পাহাড় অবস্থিত। আবারও দেখি পাঞ্জাবি মিলিটারি, পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক 25শে মার্চ
1971 সালে 25শে মার্চ তুলে হয়েছে। গারো পাহাড় ময়মনসিংহ অঞ্চলে মূলত অবস্থিত। এরপরে দেখি আমরা একটা ছবি দেখি। এখন ওই যে বৃষ্টি পড়তেছে, দেখো অন্ধকার রাত। এখন দেখি আমরা এখানে সে 25শে মার্চের পরে মুক্তিযুদ্ধে যাচ্ছে এরকম একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা এগুলা দেখেছি। এখন এই যে একটা ভিডিও আমরা একটু লক্ষ্য করি। এই ভিডিওটায় যে দলে দলে লোক দেশ থেকে পালাচ্ছে, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে ভয়ে, জিনিসপত্র সব নিয়ে একটি দেখো হেরিকেন একটা আছে, লাইন বেঁধে পিৎকার মতো করে যাচ্ছে। প্রথমে পাওয়া যাচ্ছিল যে ওই সাবু হন্তদন্ত হয়ে ঘুরে আসছিল। এখন দেখো সেই রাস্তা থেকে শিশু, বাবা, বৃদ্ধ, মহিলা সবাই চলছে। এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। যে এই ছবিটা আসলে ছবিটা এটা বাস্তব ঘটনা। 1971 সালে এরকম ঘটনা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়। নারী, শিশু, বৃদ্ধ এরা মাইলের পর মাইল, শত শত মাইল তারা পায়ে হেঁটে চলে গিয়েছে এক জায়গা থেকে আর এক জায়গায়। এমনকি দেখা গেল প্রায় 1 কোটি লোক সেই সময় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল। এবং শহর থেকে শহর অনেক মানুষ গ্রামের দিকে ছুটতেছিল, বিভিন্ন জায়গায় মানুষ ছুটতেছিল। দেখো কত বয়সী বৃদ্ধ এখানে আছে, চলতে আর পারছে না। এই বৃদ্ধ আর চলতে পারছে না, তার যাওয়ার উপায় বেশি, রাস্তার পাশে বসে আছে। কত মানুষ চলে যাচ্ছে, বৃদ্ধ কেউ এগিয়ে নিয়ে যাচ্ছে না। কত নির্মম মানুষ আছে, অন্ধকারের ভিতরে মানুষ যাচ্ছে। দেখো বুড়া মানুষ যাত্রী যেতে পারছে না, চায় হাত পায়ে সামনের দিকে এরা আরো এগোচ্ছে। যেটা শুধু ভাবতে গেলে আমাদের গা শিহরণ জেগে ওঠে সেই 71 সালের ঘটনা। দেখো জল পাতা ভেঙে সেই সামনের দিকে এগোচ্ছে মানুষ। খেতে পারছে না ঠিক মতন, ক্ষুধা তৃষ্ণায় যা পাচ্ছে তাই খাচ্ছে। এই যে সাবু জল খাওয়াচ্ছে, সাবুর মতন ছেলেরা যখন জল খাওয়াচ্ছে সে তৃষ্ণা নিবারণ দিচ্ছে। ছোট ছোট ছেলে মেয়ে ক্রীড়ার যন্ত্রণায় ছটফট করছে, তারা হাঁটতে পারতেছে না। দেখো এখন দেখো আমরা এই যে গল্পটা পড়ছিলাম, এই গল্পটার ভিতরে আমরা পেয়েছিলাম যে শহর থেকে লোক আসছে, সাবু কখনো ঢাকা যায়নি, কিন্তু সে সাবু চিন্তা করতেছিল এই সময় আমি ঢাকা যেতে পারবো, যেহেতু পথ সে চেনে না। কিন্তু লোক আসছে আর আসছে, এই জন্য ওই পথ ধরে সে চলে যেতে পারবে। এর ভিতরে এক ভদ্রমহিলা তাকে টাকা দিয়েও ফেলেছিল যে কিছু টাকা নাও, কারণ সে পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করছিল। কিন্তু সে গ্রামের ছেলে হলে হবে কি, বয়সে কম হলে হবে কি, সে কিন্তু নিতে চাইবে না। বলল কি, আমি জানলাম না, আমরা জানলাম না। এখন এর ভিতর থেকে সে আর কিছু বলতে পারলো না। শেষ পর্যন্ত বলে গেল, যদি কখনো ঢাকা যাও আমাদের বাসায় অবশ্যই বেড়াবে। সেই বাসার কথাও বললো, সেই বাসাটা কোথায়, লালমাটিয়া ব্লক ডি। এবং সেই ভদ্রমহিলার নাম ছিল কি, মিসেস রহমান। এবং সাবু যে তার চেষ্টা ছিল যতটুকু পেরেছে তার মায়ের ভাজা মুড়ি দিয়ে সকাল থেকে মানুষকে কিছু খাওয়াতে সে চেষ্টা করেছে। আমরা মোটামুটি এই ছবির মাধ্যমে মূলত এই গল্প যেটুকু আমরা পড়েছি এর চিত্রটাই মূলত এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। আমরা এবার মূল্যায়নে যাই। দেখো সর্বপ্রথম প্রভৃত নাম কি, আমরা কিন্তু এই নামটা দেখেছি। কি নাম প্রভৃত নিশ্চয়ই তোমরা পারবে। এরপর দেখি সাবুর মায়ের নাম কি, এটাও কিন্তু আমরা পড়েছি, নিশ্চয়ই তোমরা মনে করে বলে দেবে।
সাধু চিৎকার করছিল কেন, প্রথমে কেন চিৎকার করছিল মামা বলে, এটাও তোমরা বুঝতে পেরেছ। এরপরে ঢাকা শহর থেকে গাবতলী গ্রামে দূরত্ব কত, এটাও করেছি, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো কত দূরে। পাঞ্জাবি মিলিয়ে এরা কত তারিখে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ে, সবই কিন্তু আমাদের এই পাঠের মধ্যে ছিল। এখন এরপরে দেখি আমরা একটা প্রশ্ন, 25শে মার্চ রাতে হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে যায় পলাশের। দেখো আমরা এই প্রশ্নটা করি, 25শে মার্চ রাতে হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে যায় পলাশের। বাইরে এসে দেখে ঢাকার আকাশে লেলিহান শিখা, তখনই সে বেরিয়ে পড়ে পলায়নরত মানুষের সাথে সে পালিয়ে যায়। কোথায় যাবে তিনি জানে না, তবু সবার সাথে ছুটে চলে। আবার মানে উদ্দীপক দেখো, 25শে মার্চ রাতে হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে যায় পলাশের। বাইরে এসে সে দেখে ঢাকার আকাশে লেলিহান শিখা, তখনই সে বেরিয়ে পড়ে পলায়নরত মানুষের সাথে। কোথায় যাবে নিজে জানে না, তবু সবার সাথে ছুটে চলেছে। দেখো প্রথম প্রশ্নটা, উদ্দীপকটি তোলপাড় গল্পের কোন দিকটি তুলে ধরেছে? গল্পের যে বিষয়বস্তু এখানে সেই একই রকম তথ্য তুলে ধরেছে। খান সিরাজের কথা, সাধুর মায়ের কথা, সাধুর কথা, পলায়নের কথা। এখন কোনটি সঠিক? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে পলায়নের কথা। 2 নম্বর প্রশ্ন দেখি আমরা, উদ্দীপক তোলপাড় গল্পের বিষয়বস্তু প্রকাশ পেয়েছে সম্পূর্ণ, বিপরীত, আংশিক। সম্পূর্ণ, বিপরীত, আংশিক, এই তিনটি অপশন আছে। এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচকের প্রশ্ন। দেখো ক নম্বরে আছে 1 অর্থাৎ সম্পূর্ণ, 2 হচ্ছে বিপরীত, 3 হচ্ছে 1 এবং 2 অর্থাৎ সম্পূর্ণ এবং বিপরীত, ঘ নম্বরে হচ্ছে 1 এবং 3 অর্থাৎ 1 এবং 3 সম্পূর্ণ এবং আংশিক। এখন কি হতে পারে? সম্পূর্ণ না আংশিক? উত্তর সঠিক হচ্ছে, সম্পূর্ণ কিছু আছে, আবার একটা অংশ আছে এখানে। দেখো এরপরে আমরা বাড়ির কাজ, তোমরা খাতায় লিখে নাও, সবাই খাতা বের করো। বাড়ির কাজ, মুক্তিযুদ্ধের উপর 10 লাইনের একটি অনুচ্ছেদ লিখে আনি। কয় লাইন? 10 লাইন। মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। দেখো এরপরে তোমাদের কাজ যেটা থাকবে যে মুক্তিযুদ্ধের উপরে 10 লাইনের একটি অনুচ্ছেদ তোমরা লিখে আনবে। কয় লাইন? 10 লাইন। আবার বলছি, মুক্তিযুদ্ধের উপরে 10 লাইনের একটি অনুচ্ছেদ লিখে আনবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পাঠের প্রায় শেষ পর্বে চলে এসেছি। নিশ্চয়ই তোমরা এই বাড়ির কাজটি খাতায় লিখে রেখেছ এবং অবশ্যই বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে আনবে। তো এতক্ষণ আমাদের ক্লাসে আমাদের সাথে থাকার জন্য আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো সময়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে ধন্যবাদ।